আসসালামু আলাইকুম। সাতকানিয়া অনলাইন স্কুল থেকে এই মুহূর্তে লাইভে যারা যুক্ত আছেন, যুক্ত হবেন, আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার আস্থাভাজন সুধীজন, আমার সহকর্মীবৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখছি আল্লাহ তাআলার অশেষ কৃপায় যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ কৃপায় তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য আজকে বাংলা সাহিত্যের গত ক্লাসে যে কবিতাটি পড়িয়েছিলাম সেই কবিতার দ্বিতীয় অংশ নিয়ে তোমাদের সাথে পাঠ পরিচালনায় বা ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে যুক্ত আছি আমি মুসাম্মদ নাহিদ আক্তার, সহকারী শিক্ষক। কর্মরত আছি ধলানামাপাড়া ডাক্তার আবুল কাশিম দাখিল মাদ্রাসা, ত্রিশাল, ময়মনসিংহ। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে তোমরা বই খাতা কলম নিয়ে তৈরি আছো, আর তোমাদেরকে বলে দিয়েছে যে আজকে কি পড়াবো, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ, আমরা আজকে পড়বো গত সপ্তাহে যে ক্লাসটি করেছিলাম রানার কবিতা, সেই রানার কবিতার দ্বিতীয় অংশটি কিন্তু আজকে আমরা এখন পড়বো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে যে রানার কবিতাটি পড়েছিলাম, চলো আজকে আমরা তার বাকি অংশ পড়া শুরু করি এবং আজকের ক্লাস শেষে আমরা কি কি বিষয় শিখতে পারবো, জানতে পারবো, অনুধাবন করতে পারবো। চলো আমরা সেই বিষয়টা একটু খেয়াল করি, একটু পড়ে নেই শিক্ষার্থীরা, তারপর আমরা ক্লাসে চলে যাব। দেখো, শ্রমজীবী মানুষের জীবনালক্ষ্য সম্পর্কে ধারণা লাভ করবে। প্রকৃতির নানা প্রতিকূলতার মধ্যে যথাসময়ে চিঠিপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রানারের দায়িত্বশীলতা সম্পর্কে কি করতে পারবে? জ্ঞান লাভ করবে, জানতে পারবে। পেশা হিসেবে রানারের ন্যায়নিষ্ঠা সম্পর্কে তোমরা অবগত হবে। রানারের ক্লান্ত দেহের প্রতি সহানুভূতিশীল হতে পারবে। মানবতা ও সাম্যের নীতিতে রানারের বঞ্চিত হওয়ার বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শেষে আমরা কি কি বিষয়ে জানতে পারবো বা শিখতে পারবো বা বুঝতে পারবো সেটা কিন্তু আমরা দেখে নিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু বোর্ডে খেয়াল করি। গত ক্লাসে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কবি পরিচয় বলেছিলাম, তাহলে তারপরও আজকে আর কি করি, আমরা এক ঝলকে আমরা একটু দেখে নিই, অর্থাৎ পুনরালোচনাটা একটু করে নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করবে। দেখো, রানার সুকান্ত ভট্টাচার্য, জন্ম 1826, আন্তরিকভাবে দুঃখিত, 1926 খ্রিস্টাব্দ 15ই আগস্ট, 1333 বঙ্গাব্দ 30 শ্রাবণ। জন্মস্থান হচ্ছে কালীঘাট, কলকাতা। পৈতৃক নিবাস আছে কোটালীপাড়া, গোপালগঞ্জ। পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মাতার নাম সুনীতি দেবী। শিক্ষা জীবন ম্যাট্রিক 1352, অকৃতকার্য, ভেলেঘাটা দেশবন্ধু স্কুল। কর্মজীবন ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ও দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক। সাহিত্য, তার সাহিত্য রয়েছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ, ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে অকাল, 1951 নামক কাব্যগ্রন্থ থেকে তিনি সম্পাদনা করেছিলেন। জীবনাবসান অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন 13 মে 1947 খ্রিস্টাব্দে, 29 বৈশাখ 1354 বঙ্গাব্দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে এই কথাগুলো কিন্তু তোমাদেরকে বলেছিলাম, তারপর আজকে আবার আমরা কি করছি, একটু পড়ে নিচ্ছি শিক্ষার্থীরা। তাহলে এই কবি সম্পর্কে আরেকটু আমরা জেনে নেই। বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য বাঙালি তরুণ কবি, দরিদ্র নির্যাতিত মানুষের প্রতিবাদের ভাষা ফুটে ওঠে যার কবিতার মাধ্যমে, তার লিখনের মাধ্যমে। ছোটবেলা থেকে বিদ্যালয়ের ধরাবাঁধা নিয়ম কানুন তার একদম পছন্দ ছিল না। জীবনের প্রতিটি অংশে সুকান্ত যেন অনিয়মকে তার নিয়ম করে নিয়েছিল। একদিকে পার্টির কাজ, অন্যদিকে কলম যুদ্ধ, অভাব অনটন সব মিলিয়ে অনিয়মের স্রোত তার রগ্ন শরীর মেনে নিতে পারেননি। যক্ষারোগ বাসা বাঁধে এই অনিয়মের ফাঁকে ফাঁকে। রাস্তার ধারে উলঙ্গ ছেলেটিকে উত্তাপ দেওয়ার জন্য পরম আকুতি জানিয়েছিলেন এই কবি, ঠিক, কিন্তু কখনো নিজের রক্ষা করার জন্য, অর্থাৎ তার নিজেকে রক্ষা করার জন্য কারো কাছে হাত পাততে পারেননি। সে নিজেই মানবতার আর্তের রক্ষক নিযুক্ত করেছেন, তাকে রক্ষা করবে কে? তার রাজনৈতিক জীবন, সাহিত্য জীবন এমনভাবে ব্যক্তি সুকান্তকে গ্রাস করেছিল যা
তার ব্যক্তি জীবনকে থেমে যেতে হয় অকাল মৃত্যুতে। মাত্র 21 বছর বয়সে তার জীবনের ইতি ঘটে। তার লেখনী গভীরভাবে প্রভাবিত হতো সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও সমাজতান্ত্রিক রাজনীতির অভিজ্ঞতা থেকে। চারপাশের মানুষজনকে নিয়ে তার যে প্রত্যক্ষ উপলব্ধি ছিল তা তিনি ঢেলে দিতেন কলমে কাগজে। তার অনুভূতিগুলো এতই প্রখর ছিল যে তা প্রকাশ করতে গিয়ে কলম হয়ে উঠত তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে কিন্তু এই কথাগুলো আমরা বলেছিলাম, তোমরা পড়েছিলে। তারপরও আজকে আবার তোমাদেরকে কি করলাম, পড়ে দিলাম, অর্থাৎ পুনরালোচনা করলাম, তোমাদেরকে মনে করিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমরা রানার কবিতাটির দ্বিতীয় অংশ পড়ব এবং গত ক্লাসে প্রথম অংশ পড়েছিলাম, এই কবিতাটির উৎস কোথায় এবং পাঠের উদ্দেশ্য কি, চলো আমরা একটু দেখে নেই। উৎস হচ্ছে 1354 বঙ্গাব্দে প্রকাশিত সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কাব্য গ্রন্থ থেকে রানার কবিতাটি সংকলন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আবারও বলছে, 1354 বঙ্গাব্দে প্রকাশিত সুকান্ত ভট্টাচার্যর ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে রানার কবিতাটি সংকলন করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। পাঠের উদ্দেশ্য, এই যে কবিতাটি আমরা পড়ছি এবং কবি লিখেছেন, এই লেখার উদ্দেশ্য কি, আর আমরা যে পড়ছি সেই পড়ার উদ্দেশ্য কি, চলো একটু দেখে নেই আমরা। শ্রমজীবী মানুষের জীবনযাপন, দুঃখবোধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনের ন্যায়নিষ্ঠা ও সততার দিকটি তুলে ধরাই হচ্ছে আজকের এই কবিতা পাঠের উদ্দেশ্য। আবারও বলছে শিক্ষার্থী বন্ধুরা, শ্রমজীবী মানুষের জীবনযাপন, দুঃখবোধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনের ন্যায়নিষ্ঠা ও সততার দিকটি তুলে ধরাই হচ্ছে আজকের এই রানার কবিতা পাঠের উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু কি করলাম, মোটামুটি ধারাবাহিকতা বজায় রাখলাম এবং আমরা সেটি জেনে নিয়েছি। এবং আমরা এখন কি করব, গত ক্লাসে কিন্তু কবিতাটি সরব পাঠ করেছিলাম, তাহলে আজকে আর কবিতাটি সরব পাঠ করছি না, আজকে শুধুমাত্র কবিতাটি কি করব, বিশ্লেষণ করব, প্রত্যেকটি চরণের অর্থাৎ বিশ্লেষণ করার চেষ্টা করছি শিক্ষার্থী বন্ধুরা। গত ক্লাসে যে পড়েছিলাম, প্রথম অংশ যেটি পড়েছিলাম, সেখানে হচ্ছে রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। সেই যে অংশটুকু পড়েছিলাম, সেই অংশের বিশ্লেষণটা এরকম ছিল, মানুষের জীবনে দুঃখ, বেদনা, নানা সংবাদের বোঝা কাঁধে নিয়ে কিন্তু কি করেন, রানার চলে যান। রানার হয়েছে ডাকবাহক বা ডাক হরকরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে মানুষের নানা জীবনের দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ, বেদনা সব কিছুর সংবাদের বোঝা নিয়ে কিন্তু ডাকবাহক করে সে ছুটে চলেন। অন্ধকারে ছুটে চলে রাতের পর রাত, ঝড় বৃষ্টি কোনো কিছুই তাকে বাধা দিতে পারে না, ভাত দিতে আটকে রাখতে পারে না। তার দিগন্ত থেকে দিগন্তে পানে ছুটে বেড়াতে হয় অনবরত। প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ, প্রহর যেন শেষ হতেই চায় না, সেই রাতের প্রহর। সে কারণে রাতের বেলাতেও তার পথে পথে ছুটে বেড়াতে হয় রাতের পর রাত। তারপরের অংশ ছিল রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে। সেখানে আমরা দেখতে পাই ডাকবাহক জানা অজানা যত সংবাদ আছে, সব সংবাদের বোঝা যেন তার কাঁধে নিয়ে বয়ে বেড়ান এবং তার যে পিঠে সংবাদের বোঝাগুলো থাকে, সেখানে জাহাজের মতো মনে হয়, তার পিঠে যে বোঝা থাকে সেটা একটা জাহাজের মতো মনে হয় তাকে দেখে। এবং সেই রানার দুর্বার গতিতে ছুটে চলে, তাকে দুর্বার দুর্জয়, সে এভাবেই ছুটে চলতে থাকে। তাই চলার যে গতি, সেই গতিটা কিন্তু একদম দুর্বার এবং দুর্জয়ের মতো থাকে। তারপরের অংশ ছিল এরকমটা, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল অপূর্ব গুণ। সেই অংশটুকু এমন ছিল যে তার চলা দুর্বার গতিতে পথের ধারে বন কি করে, সরে সরে যায়, কারণ সে সামনের দিকে এগিয়ে যায় এবং বনটা কি করে তার পিছনে সরে সরে যেতে থাকে। সেখানে এজন্য রানারের জীবনের যে একটা স্বপ্ন, সে স্বপ্নের মতোই কিন্তু তার পেছনে পেছনে বনের জঙ্গলে ছুটে বেড়ানো। সে যে হেঁটে যেতে থাকে, সে হেঁটে যাওয়ার সময় তার কি হয়, মনে হয় আরো পথ অনেক বাকি আছে, আরো অনেক পথ বাকি আছে। আকাশের তারারা মিট মিট করে জ্বলতে থাকে, পূবের আকাশ লাল হয় এবং রানারের যে হরিণের মতো সবেগে তার ছুটে চলে যেতে হয়। এই যে তার ছুটে চলা, তার পথের যে অনবরত চলতে থাকা, তার পথের ধারে গ্রাম, সেই গ্রামের পর গ্রাম, তার
কি হয়, হেঁটে চলে যেতে থাকে, কিন্তু তার মধ্যে এটার কোনো খেয়াল থাকে না যে সে কতগুলো গ্রাম হেঁটে পার হয়েছেন। তার লক্ষ্য ভোরের সূর্য ওঠার আগে কি করতে হবে, তাকে শহরে পৌঁছাতে হবে, শহরে তার নির্দিষ্ট সময়ে তার কাজটি সারার জন্য তাকে পৌঁছাতে হবে। তার হাতে হারিকেনের ঠন ঠন করে আলো যে জ্বলতে থাকে, গত ক্লাসে কিন্তু আমি যেটা বুঝিয়েছিলাম, ঠন ঠন করে চলা হারিকেনটা কি সে বুঝিয়েছিলাম। তেল ফুরিয়ে আসে, যখন তেল ফুরিয়ে শেষ হয়ে যায় তখন জোনাকির আলো যে জ্বলতে থাকে, সেই জোনাকির যে একটা আলো, সেই আলোর ধারায় সে হেঁটে যেতে থাকে, কারণ একটা সময় তার হারিকেনের তেল ফুরিয়ে যায়, তখন সে জোনাকির আলোতেই কিন্তু হেঁটে বেড়ান। তারপরও অন্ধকার রাত যেন আর শেষ হয়েও হয় না শেষ। এমনই পরিবেশ ও পারিপার্শ্বিকতার মধ্যেও কিন্তু রানারের প্রত্যেকটা মুহূর্তেও চলতে হয়। আমরা কিন্তু গত ক্লাসে এই পর্যন্তই পড়েছিলাম নাকি শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমরা আরেকটু অংশে যাই। দেখো, এমনই করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে ঘেমে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই অংশের ব্যাখ্যা করছি। গত ক্লাসে যে পড়েছিলাম সেটা কিন্তু আমরা পুনরালোচনা করেছি। এখন দ্বিতীয় অংশের যে বাকি যে কবিতার চরণগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন কি করছি, বিশ্লেষণ করছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আবার আমরা কি করি, সেই অংশটুকু পড়ে বিশ্লেষণ করি। এমনই করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এখানে একটা রানারের জীবনের একটা মানে তীক্ষ্ণ এবং প্রখর সময়কে তিনি তুলে ধরেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। দেখো, রানারের নতুন সংবাদের বোঝা কাঁধে নিয়ে কিন্তু সে কি করে, সে ছুটে বেড়ায়। পথ ঘাট, প্রান্তর, মাঠ ঘাট সব কিছু পেছনে ফেলেই কিন্তু সে শহরের প্রাণে ছুটে যেতে থাকে। এবং তখন যে একইভাবে জীবনের বহু প্রতীক্ষিত সময়, শিক্ষার্থী বন্ধুরা এই চরণগুলোর ব্যাখ্যা কিন্তু একসাথে করে দিচ্ছি। রানার কি করে, নতুন সংবাদের বোঝা নিয়ে সে মাঠের ঘাটে, পথে, প্রান্তরে সে ছুটে বেড়াতে থাকে। পেছনে ফেলে সে শহরের বুকে, শহরের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো সে কি করে, উদ্বিগ্ন থাকে এবং ছুটে চলে অনবরত। ঠিক এভাবে জীবনের বহু সময়, প্রতীক্ষিত সময় পার হয়ে যায়। তার যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সব কিছুই যেন তার ওই রাত্রিগুলো ম্লান করে দেয়। সেখানে যে তখন কিন্তু তার ভেতরে একটা ক্ষুধা থাকে। সেই ক্ষুধিত রানার কিন্তু তার কর্তব্য, ন্যায়, নিষ্ঠা কোনো কিছুই বাদ দেয় না। সে তার কর্তব্য এবং ন্যায় নিষ্ঠার সাথে কিন্তু সে তার কর্তব্যটা পালন করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তার যে ক্লান্ত নিঃশ্বাস, সে যখন চলতে চলতে তার দেহ ক্লান্ত হয়ে যায়, সেই ক্লান্ত নিঃশ্বাসটা কি করে পৃথিবীকে বলে দেয়। কি বলে দেয় শিক্ষার্থী বন্ধুরা, আকাশ ছুঁয়ে যায় তে সে তার ক্লান্ত, তার দেহ ক্লান্ত, তার মন, তার শরীরের ঘামে মাটি ভিজে যায়। এমনই তার পথ চলা, এমনই তার কষ্ট। সেই সময়ে জীবনের সব আশা আকাঙ্ক্ষা সামান্য মূল্যে মনে হয় বিক্রি করে দিয়েছে এই পৃথিবীর কাছে, এই মানুষজনের কাছে। এবং সেই যে রানারের মানে অনবরত ছুটে চলা, সেই চলার পথে সে তার ঘরে কাকে রেখে যায়, তার স্ত্রীকে রেখে যায়। তার স্ত্রী অনেক রাগ, অভিমান, অনুরাগ, দুঃখে, কষ্টে সে বিনিদ্র অর্থাৎ নির্ঘুম রাত জাগে। কখন রানার তার ঘরে ফিরবে, একটা রানারের জন্য প্রতীক্ষা করছে তার ঘরে তার স্ত্রী। এভাবেই কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্য এই রানারের জীবনচিত্রটা তুলে ধরেছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরের অংশে যাই। দেখো, রানার এত বোঝা টানার দিন কবে শেষ হবে,
রাত শেষ হয়ে সূর্য কখন উঠবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু একটা তুখর লিখনি লিখেছেন কবি ভট্টাচার্য, সুকান্ত ভট্টাচার্য। দেখো, রানার রানার এ বোঝা টানার দিন শেষ হবে কবে, রাত শেষ হয়ে সূর্য কখন উঠবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদিও মনে হয় যে রাতের কথা বলা হয়েছে, না শিক্ষার্থী বন্ধুরা, তার জীবনের কথা বলা হয়েছে। যেখানে রানার জানে না কিন্তু এই যে সে বোঝা বইছে, এই বোঝা তার কবে টানা শেষ হবে। রাতের আধার কেটে তখন তার জীবনের সূর্য কখন উঠবে। সে যে অন্ধকার রাত্রিতে বিনিদ্রভাবে ঘরে তার শয়ন করে স্ত্রী, আর বিনিদ্রভাবে হেঁটে চলা তার দুর্বার দুর্জয় গতিতে, এই সময়গুলো কখন শেষ হয়ে কি হবে, তার জীবনের সূর্য উঠবে। সেই জীবনের সূর্য কখন উঠবে সেটাও কিন্তু সে তার জানে না, তার অজানা। সেই জানার জন্যই কিন্তু এইবার রানার তার নিজেকেই নিজে প্রশ্ন করছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরের অংশে যাই। ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে তার টাকার বোঝা, তবু এই টাকা যাবে না ছোঁয়া। রাত নির্জন, পথে কত ভয়, তবু রানার ছোটে ধস্যুর বয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে রানার ছুটে চলছে, রানার কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। শিক্ষার্থী বন্ধুরা, দেখো সেই নিম্ন মধ্যবিত্ত যে পরিবারের একজন সন্তান রানা, সে তার কি হয়, যখন সে ছোটবেলায় বা তার চাকরিটা করে, তখন তার কি হয়, তার ক্লান্ত বিষণ্ণ তার মনের অবস্থা। কারণ হচ্ছে তার ঘরেতে অভাব অনটন, দরিদ্রর কষাঘাতে পৃথিবীটা তার কাছে কালো ধোঁয়ার মতো মনে হচ্ছে। এই যে তার এতই দরিদ্র, সেই দরিদ্রর কষাঘাতে তার এই পৃথিবীটাই তার কাছে কালো ধোঁয়ার মতো মনে হচ্ছে। সে প্রতিনিয়ত প্রতিটা দিন টাকার বোঝা পিঠে নিয়ে এসে হেঁটে বেড়াচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, তার যে পিঠে এতগুলো টাকা থাকে, কিন্তু এই টাকা কিন্তু সে কখনো ছুঁয়ে দেখতে পারে না। এই টাকা কখনো সে তার নিজের করে ভাবতে পারে না। এই যে একটা যন্ত্রণা, না বলা কষ্ট, সেই টাকা নিয়ে কিন্তু সে কি করে, নির্জন রাত্রে বোঝা বইতে বইতে ছুটে বেড়ায় পথে পথে, গ্রামের প্রোগ্রাম, এই গ্রামের পর গ্রাম শেষ করে সে শহরের বুকে পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার জন্য থাকে। এই যে সে পথে চলতে থাকে, সেই পথে চলতে চলতে তার নানা রকম ভয়ভীতি কাজ করে। কারণ ভয়ভীতি কাজ করার কারণ হচ্ছে তার পিঠে যে বোঝা থাকে জাহাজের মতো, সেই বোঝার ভিতরে শুধুমাত্র যে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার সংবাদ সেটি নয়, সেখানে থাকে অনেক টাকা পয়সা। সেই টাকা পয়সা কখন জানি রাতে কি করে ডাকাতের রাস্তা থেকে নিয়ে যায়, তার ভিতরে কিন্তু এরকম একটা ভয়। তার চেয়েও কিন্তু বড় যে ভয়টা, এই জীবন বিপন্নের যে ভয়, সেই তারও চেয়ে বড় যে ভয়, সেই ভয়টা হচ্ছে কখন সূর্য উঠে যাবে। মানে তার রাত্রি কখন শেষ হয়ে যাবে, কখন সূর্য উঠবে, সে সূর্য ওঠার আগেই তো তার শহরে পৌঁছাতে হবে। এই জন্য তার ডাকাত পড়ার ভয়ের চাইতেও কিন্তু তার জীবন বিপন্ন যে হয়ে যাবে, সেই ভয়টাই হচ্ছে কখন সূর্য উঠবে। কারণ এই যে সূর্য উঠবে, সেই সূর্য ওঠার আগেই কিন্তু তাকে কি করতে হবে, শহরের বুকে পৌঁছাতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরের অংশে যাই শিক্ষার্থীরা। দেখো, কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে, এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এ জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। শিক্ষার্থী বন্ধুরা, তৃণ হচ্ছে গাছপালা। এ দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এ কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, মানুষ এই যে ডাকবাহক চিঠি নিয়ে যান, সেইখানে মানুষের কত রকমের চিঠি থাকে, সুখ দুঃখ প্রেম আবেগ অনুভূতি দুঃখ তার শোক, সব অনুভূতি মিলিয়ে কিন্তু সেখানে অনেক ধরনের চিঠি থাকে। সুখের সংবাদও কিন্তু থাকে সেই বোঝাতে। কেবল রানারের জীবনের কোনো চিঠি থাকে না তার পিঠে। দেখো শিক্ষার্থী বন্ধুরা,
কবি সুকান্ত ভট্টাচার্য একটা রানারের জীবন লিখতে গিয়ে তার কবিতার ফুটিয়ে তোলার জন্য একটা রানারের জীবন কাহিনীকে কিন্তু কিভাবে সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন দেখো শিক্ষার্থীরা। দেখো সেখানে এতগুলো চিঠি থাকবে অর্থাৎ অথচ সেখানে রানারের জীবনের কোনো চিঠি থাকবে না। কবি জানেন রানারের নিজের জীবনের যে দুঃখ কষ্ট সেই চিঠি কেউ কখনো জানবে না, তাকে নিয়ে কেউ কখনো লিখবেও না। তাই তো কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন রানারকে নিয়ে, এবং সেখানে তার কথা কেউ মনেও রাখবে না। কেন মনে রাখবে না? কারণ সে হচ্ছে রানার, সে অন্যের জন্য কাজ করবে। এই অন্যরা কেন রানারের কথা মনে রাখবে, কেন লিখবে? এটি হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। তার জীবনের সুখ দুঃখ দুঃখ সবকিছু বেদনার কথা কেবল পথের তৃণের কাছেই পড়ে থাকবে। কারণ সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন প্রত্যেকটি গাছপালা, বন, জঙ্গল, মাঠ, পথ প্রান্ত সবকিছুই সাক্ষী হয়ে আছে এই রানারের জীবনের। কিন্তু এই যে মানুষজন কিন্তু রানারের জীবন নিয়ে কখনো ভাবেও না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে রানারের জীবন, তা এই জীবনে শহরের এবং গ্রামের কেউ কখনো পড়বেও না, জানবেও না, জানতে চাইবেও না। তার কথা কালো রাতের আধারে খামের ভেতরেই কিন্তু পড়ে থাকবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে নিশ্চয়ই এই অংশটুকু বুঝেছ। তাহলে চলো আমরা পরের অংশে যাই। দরদে তার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার কি হবে বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শ কবে কেটে যাবে এই দুঃখের কাল। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন কিন্তু কবি তার চরণে বলেছেন রানারের ক্লান্ত যে বিষয়, সেখানে থাকবে দুঃখ, জীবনের প্রতি প্রকৃতির যে নানা অনুষঙ্গ ব্যথিত, সেই অনুষঙ্গ ব্যথিত জীবন যে কথা সেটি কিন্তু তুলে ধরেছেন। তার দরদে অর্থাৎ এই যে রানার, তার অবিরত ছুটে চলা সেই দরদেই কিন্তু চোখ মিটিমিটি করে কাঁপে। তার ভোরের আকাশ সহানুভূতির সংবাদ পাঠাবে। তার ইচ্ছা, কার ইচ্ছা? রানারের ইচ্ছা যে সে যে কষ্ট করছে সেই কষ্টের একদিন সহানুভূতির চিঠি কিন্তু একটি সকাল পাঠাবে। তার শোধাবে কি হবে এই বোঝা বয়ে। তার একটা চিন্তা, কি হবে এই জীবনের বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে এই জীবনটাকে শেষ করে। তারপরেও রানার কিন্তু তার মতো করেই জীবন ক্ষয়ে ক্ষয়ে যাওয়ার সময়ও সে তার কর্তব্য দায়িত্ব সঠিকভাবে পালন করে যায়। তারা রানারকে হয়তো বা ডেকে বলবে, হে রানার, ওই দেখো ভোর হয়েছে। অর্থাৎ এই যে যাদের জন্য খবর পৌঁছে দিচ্ছে তাদের ভেতর থেকে কেউ একজন বলবে, এই যে রানার দেখো, ওই যে ভোর হয়েছে, আকাশে লাল হয়েছে, সূর্য উঠেছে, এই আলোর স্পর্শে করো তোমরা দুঃখের যে কাল, সেটা নিশ্চয়ই শেষ হবে, অবসান হবে। এই চিন্তা চেতনা নিয়ে কিন্তু রানার তার পথ চলতে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা পরের অংশে যাই। রানার গ্রামের রানার, সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর, অগ্রগতি মিলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে রানারের কথা বলা হয়েছে, এই রানার হচ্ছে একটা গ্রামের সাধারণ মানুষ, অর্থাৎ নিম্নবিত্ত যে পরিবার, সেই পরিবারের ছেলে, দুঃখ দরিদ্র, তার এই জীবনের নিত্য একটা মিতালি, নিত্য সঙ্গী, অভাব অনটনের সঙ্গে তার মিতালি। তবু সেই নতুন খবর আনার জন্য ছুটে চলে দিনের পর দিন। অর্থাৎ দিনের পর দিন বলতে শিক্ষার্থী দিনের পর দিন সেই খবর নিয়ে আসে এবং রাতের পর আসে ছুটে বেড়ায় এই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। অগ্রগতি মেলে না তার জীবনের খবর পৌঁছে দেওয়া পর্যন্ত। তাই সমস্ত ভীরুতা পেছনে ফেলে দিয়ে তাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, সংবাদ পাঠিয়ে দেওয়ার জন্য। চিঠিপত্র যে মূল্যবান রাতগুলো কিনে নিয়েছেন, সেই মুখোমুখি দাঁড়ানোর প্রতিকূল পরিবেশ, চিন্তা চেতনা সমৃদ্ধ সেই চিঠিগুলো কিন্তু বহন করে রানার, এবং সেই রানারকেই বহন করার জন্য আহ্বান জানিয়েছেন কবি সুকান্ত ভট্টাচার্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই যে রানার কবিতার একেবারে আমরা শেষ অংশে চলে এসেছি, অর্থাৎ শেষটুকু আমরা পড়ছি এখন শিক্ষার্থীরা।
দেখা দেবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে, দুর্দম হে রানার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ অংশে কিন্তু কবি খুব আবেগ আপ্লুত হয়ে কিছু বলেছেন। তা হচ্ছে, যে রানার কাজে নেই ছুটে চলার, কোনো রাত নেই তাকে অবসর থাকার, সেই যে সময়, সেই সময়গুলো কিন্তু কি করা যাবে না, আর দূরে নয়। কবির এবারে আহ্বান জানিয়েছেন রানারকে, তুমি সামনের দিকে এগিয়ে আসো, তোমার আর পিছনে হওয়ার সময় নেই, অপেক্ষাকাল অবসান হয়েছে। এইবার কিন্তু তোমার যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হয়েছে। আরো বেগে ছুটে চলতে হবে, সেই সময়কে সামনে নিয়ে আসতে হবে। তাই দুর্দম এই পথ চলা, তার পথ চলা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণ যে রানার কবিতাটি পড়েছি, সেই কবিতার প্রত্যেকটি চরণে বিশ্লেষণ করেছি, সেটি তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চলো, যে এখন আমরা যা করব সেটি হচ্ছে, যে রানার কবিতাটি পড়েছি, সেই কবিতার মূল যে বক্তব্য, সেই মূল বিষয়টি আমরা অল্প করে আমরা দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা। সেটি হচ্ছে, দেখো, যে রানার কবিতাটি পড়েছে, সেই রানার কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য যে একজন শ্রমজীবী, কর্মজীবী মানুষের জীবনযাত্রা, দুঃখ এবং তাদের পেশাগত দায়িত্ব সম্পর্কে কি করেছেন, যে সততার দিকটি তিনি সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। রানার কবিতা, অর্থাৎ এই কবিতায় তাদের ক্লান্তির যে শ্বাস ছুঁয়েছে আকাশ, ভিজে মাটি যে ঘেমে যায়, মানে অর্থাৎ তার ঘামে ভিজে যায়, তাদের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। রানার মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনা, ক্লান্তি অবসাদ, প্রেম বিরহ সব কিছুর খবর পৌঁছে দিয়ে থাকেন। কিন্তু এই যে ঝুমঝুম ঘন্টা বাজিয়ে লণ্ঠন হাতে নিয়ে সিকি করতে থাকেন, খবর পৌঁছে দিতে থাকেন, কিন্তু কখনো শহরের বা গ্রামের কোনো মানুষ কিন্তু তার সেই খবরটা রাখতে চায় না। তার জীবনের যে খবর সেটি রাখতে চায় না। কেন জীবনের খবর রাখতে চায় না? সেখানে দেখো, সে তার দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে তার ঘরে যে বিনিদ্র ভাবে রাত জাগছে তার সহধর্মিণী, সেই দিকে ভ্রুক্ষেপ করার কিন্তু অবসর নেই রানারের। সেভাবেই কিন্তু তার জীবনের ছুটে চলা, দুর্দম দুর্বার দুর্জয়ে চলা, এবং সে একটি দিন ভোর হবে, তার এই কালো অধ্যায়ের অবসান হবে, সেই আশা নিয়ে কিন্তু তার পথ চলা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটি ক্লাসে কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটি পড়েছি, প্রত্যেকটি চরণের বিশ্লেষণ করার চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে অন্য কোনো কবিতা বা গল্প নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।